হ্যালো মেয়েরা, আশা করি সবাই সুস্থ আছো। গত ক্লাসে আমরা তোমার সপ্তম অধ্যায় আলোচনা করেছিলাম। আজকেও সপ্তম অধ্যায়ের মধ্যে থাকবো। তো গত ক্লাসে আমি সপ্তম অধ্যায়ের আরোহের প্রকারভেদ ভিত্তি নিয়ে আলোচনা করেছিলাম। সেইখানে আকারগত ভিত্তির মধ্যে প্রথম আমরা পেয়েছিলাম প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতি। আজকে কার্যকারণ নিয়ে আলোচনা করব। তবে তার আগে প্রকৃতির নিয়ম অনুবর্তিত নীতির মধ্যে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে আরোহের কোটাভ্যাস। এবং আজকে প্রথম বর্ষের মেয়েদের জন্য ক্লাস। আরোহের কোটাভ্যাস অর্থাৎ আরোহের কোটাভ্যাস কাকে বলে? বলছে যে যুক্তিবিদ মিল। কোটাভ্যাস শব্দটার অর্থ হচ্ছে আপাত অসঙ্গত মতবাদ। অর্থাৎ আপাত মানে আপাতত মনে হচ্ছে অসঙ্গত মতবাদ। হ্যাঁ, আর এটা মিল উদ্ভাবন করেছেন। তো যুক্তিবিদ মিল প্রকৃতির নিয়মানুবর্তিতানি থেকে একবার বলেছেন আরোহের ফল এবং আরেকবার বলেছেন আরোহের ভিত্তি। অর্থাৎ একই সঙ্গে উনি প্রকৃতির নিয়মানুবর্তিতানি থেকে আরোহের ভিত্তি এবং আরোহের ফল বলেছেন। এই যে পরস্পর বিরোধী বক্তব্য, হ্যাঁ, এটাকেই বলা হয় আপাত অসঙ্গত মতবাদ। ঠিক আছে, তাহলে আরোহের কোটাভ্যাস কাকে বলে? যে যুক্তিবিদ মিল প্রকৃতির নিয়মানুবর্তিতানি থেকে একবার বলেছেন আরোহের ভিত্তি এবং আবার বলেছেন আরোহের ফল। অর্থাৎ একটা বিষয়কেই উনি দুইটি অর্থে নিয়েছেন। এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এখান থেকেই কি হয়েছে? আরোহের কোটাভ্যাসের জন্ম হয়েছে, বা তাকেই বলা হয় আরোহের কোটাভ্যাস। এবং এটাকে বলা হয় আপাত অসঙ্গত মতবাদ। তোমার আসতে পারে যে আপাত অসঙ্গত মতবাদ কাকে বলে, অর্থাৎ তোমার কাছে কোটাভ্যাস চেয়েছে। তো এটা 2-এরও আসতে পারে, 4-এরও আসতে পারে। যদি তোমার 2-এর আসে একটু ছোট করে দিবা, আর যদি বড় আসে তাহলে একটু বড় করে দিবা। এটা হচ্ছে তোমার পেজ হচ্ছে 304। আচ্ছা, এটার মূল কথা এটাই, এর চেয়ে বেশি বলার দরকার নাই। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই তোমার কার্যকারণ নীতি। বলছে কার্যকারণ নীতি কাকে বলে? বলছে যে প্রত্যেকটা ঘটনারই একটা কি আছে? কারণ আছে। প্রত্যেকটা ঘটনারই কি আছে? একটা কারণ, এবং অনেক সময় একাধিক কারণ আছে। অর্থাৎ প্রত্যেকটা ঘটনাই কার্যকারণ সম্পর্কে সম্পর্কিত। অর্থাৎ একটা কাজের অনেকগুলি কারণ থাকে বা একটি কারণও থাকে, বিনা কারণে কোনো কিছু ঘটে না। এটাকে বলা হয় কার্যকারণ নীতির মূল কথা এটা। তো আমি তোমাদের আরেকটু বলছি, সেটা তোমরা খেয়াল করো। 305 পেজে বলছে কার্যকারণ নিয়ম হলো আরোহের আকারগত ভিত্তি। একটু আগেই আমি বলেছি যে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি, এই দুইটি নীতি নিয়ে আরোহের আকারগত ভিত্তি গঠিত। এর আগে আমরা পেয়েছি গত ক্লাসে যে আরোহের ভিত্তি হচ্ছে দুই রকমের, ঠিক কিনা? আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তির মধ্যে গত ক্লাসে প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে কার্যকারণ নিয়ম বা নীতি। আচ্ছা, বলছে যে আরোহের এটি একটি মৌলিক নিয়ম। এর উপর ভিত্তি করে আরোহের সিদ্ধান্ত স্থাপিত হয়। একে আরোহের আকারগত ভিত্তি বলে। কার্যকারণ নীতি অনুযায়ী বলা হয় প্রত্যেকটি ঘটনার একটি কারণ আছে, বিনা কারণে কোনো কিছু ঘটে না। যুক্তিবিদ মিল বলেন যে ঘটনা শুরু আছে তার একটি কারণ থাকতে বাধ্য। তাহলে কার্যকারণ নীতির মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা ঘটনারই একটি কারণ আছে, বিনা কারণে কোনো কিছুই ঘটে না। আর যুক্তিবিদ মিল কি বলেছেন? যে ঘটনার শুরু আছে তার একটি শেষও আছে। আচ্ছা, বা যে ঘটনার শুরু আছে তার একটি কারণও আছে, এটা বলেছেন যুক্তিবিদ মিল। আচ্ছা, এরপরে দেখো যে মিলের মতে যে কারণ হলো কার্যের অপরিবর্তনীয় শর্ত নিরপেক্ষ পূর্ববর্তী ঘটনা। তাহলে এই যে কারণ হ্যাঁ, এই কারণটা কি বলছে? কাজের আগের অপরিবর্তনীয়, পরিবর্তন হওয়া যাবে না, এবং শর্ত নিরপেক্ষ, কোনো শর্ত থাকতে পারবে না। এবং কারণ হচ্ছে কাজের অব্যবহিত কাছের ঘটনা। তাহলে কারণ কাকে বলে? যে এক এক যুক্তিবিদ এক একভাবে সংজ্ঞাটা দিয়েছেন। এখানে আমরা এই যাকে পাই মিল বলছে যে কারণ হলো কাজের অপরিবর্তনীয় শর্ত নিরপেক্ষ অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কারণটা হচ্ছে কাজের আগের এবং পরিবর্তন হতে পারবে না, পরিবর্তনহীন এবং শর্ত নিরপেক্ষ পূর্ববর্তী ঘটনা। এই কারণটা কাজের আগের ঘটনা। অর্থাৎ কারণ না থাকলে কার্য ঘটতে পারে না, সেটাই বলছে। আচ্ছা, কার্যকারণ নীতি অনুসারে বলা হয় কার্য কারণের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। অর্থাৎ যেহেতু কার্য ছাড়া কারণ হয় না, কার্য ছাড়া কারণ হয় না, কারণ ছাড়া কার্য হতে পারে না, তাই অবিচ্ছেদ্য মানে আলাদা করা যায় না, অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। কার্যের পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলে। একটু আগেই যেটা বললাম যে কার্যের আগের ঘটনাকে কারণ এবং কারণের পরের ঘটনাকে কার্য বলে।
কারণ কার্য কারণের মধ্যে রয়েছে আবশ্যিক সম্পর্ক। কার্যকে ব্যাখ্যা করা হয় কারণ দিয়ে, আর কারণকে ব্যাখ্যা করা হয় কার্য দিয়ে। কারণ ও কার্যের মধ্যে রয়েছে আবশ্যিক ও অনিবার্য সম্পর্ক, অর্থাৎ যেটা হবেই। আগুনের সাথে তাপের যেমন সম্পর্ক, তেমনি কার্যের সাথে কারণের সম্পর্ক। আগুন থেকে তাপকে যেমন আলাদা করা যায় না, তেমনি কার্য থেকে কারণকে আলাদা করা যায় না। অভিজ্ঞতাবাদী হিউম কার্যকারী নীতিকে ব্যাখ্যা করতে গিয়ে কার্য কারণের অপরিহার্য সম্পর্ককে অস্বীকার করেছেন। তো হিউমের ওইখানে আমরা যাব না। এখানে বলছে যে একটা উদাহরণ দিয়েছে কার্য আর কারণের সাথে কেমন সম্পর্ক। বলছে যে কার্য ছাড়া যেমন আগুন ছাড়া যেমন তাপ হয় না, ঠিক তেমনিভাবে তাপ ছাড়াও আগুন হয় না। হ্যাঁ, ঠিক তেমনিভাবে কার্য ছাড়া কারণ হয় না, কারণ ছাড়া কার্য হয় না। তাহলে কার্যকরণ নীতি অনুযায়ী আমরা কি পেলাম, যে প্রত্যেকটা কাজেরই একটা কারণ আছে, বিনা কারণে কোনো কিছুই ঘটে না। এবং মিলের মতে কার্য হচ্ছে কারণের অপরিবর্তনীয় পূর্ববর্তী অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। কারণ হচ্ছে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী অব্যবহিত দিতেও পারো। কার্য হলো কারণ হচ্ছে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। ঠিক আছে, অর্থাৎ কারণটা কোনো রকমই পরিবর্তনশীল না এবং তার মধ্যে কোনো শর্ত থাকতে পারবে না, এবং তাকে যদি থাকে তাহলে আমরা যুক্তিবিদ্যার ভাষায় তাকে কারণ বলবো না। এবং কারণটা সবসময় কাজের আগের ঘটনা এবং কার্যটা হচ্ছে পরে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিই যে মানুষের কারো যদি মৃত্যু হয়, মানুষের মৃত্যুটা হচ্ছে কি, তোমার মৃত্যু হচ্ছে কার্য, এবং কিভাবে সে মারা গেল সেটা হচ্ছে তার কারণ। অর্থাৎ আগে তার কারণ, পরে তার মৃত্যু। তাহলে কারণটা হচ্ছে আগে এবং কার্যটা হচ্ছে পরে। সবার কাছে পরিষ্কার? আচ্ছা, এরপরে আমরা চলে যাই কারণ ও শর্ত। কারণ কাকে বলে এবং শর্ত কাকে বলে, এখানে আবার একটু দেখব যে কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি। তাহলে এই যে কারণ, হ্যাঁ, ও কি হয়েছে যে শর্তের কতগুলি শর্ত আলাদা আলাদা হইয়া কতগুলি হওয়ার ফলে শর্তের সমষ্টি হচ্ছে কারণ। কারণ হলো কতগুলি শর্তের সমষ্টি, কারণটা হচ্ছে শর্তের সমষ্টি, অনেকগুলি শর্ত নিয়ে একটা কারণ। আর শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ। আর শর্তটা কি হলো, কারণের একটা অংশ। অর্থাৎ এই কারণের একটা অংশ হচ্ছে শর্ত, আর শর্তের সমষ্টি অনেকগুলি হচ্ছে কারণ। পরিষ্কার? তাহলে কারণ আর শর্ত কাকে বলে, যে কারণ হলো তোমার কি কতগুলি শর্তের সমষ্টি, ভিন্ন ভিন্ন আলাদা আলাদাভাবে শর্তগুলি তাকে একসঙ্গে করে সেটা হচ্ছে কারণ। আর শর্ত হচ্ছে কারণের একটা অপরিহার্য অংশ। অর্থাৎ কারণ থেকে কোনো একটা অংশ হচ্ছে শর্ত, অর্থাৎ শর্তটাকে গঠন করার জন্য কারণের একটা অংশ কি হয়, তোমার যুক্ত হয়ে শর্তকে সৃষ্টি করে। পরিষ্কার সবার কাছে? আচ্ছা, এই কারণ হচ্ছে তোমার কারণ আর শর্ত। তাহলে কারণ আর শর্ত আমাদের হয়ে গেল। কারণ আর শর্ত কাকে বলে? এখন এই শর্তটা হচ্ছে দুই রকমের, সদর্থক এবং নিরর্থক। সদর্থক এবং নিরর্থক, বা সদর্থক বা না অর্থক, হাবোধক বা নাবোধক। তাহলে শর্তটা কয় রকমের? দুই রকমের, হাবোধক এবং নাবোধক, সদর্থক নিরর্থক। ঠিক আছে? সদর্থক, যেসব শর্ত উপস্থিত থাকলে কার্য সংঘটিত হয় তাকে সদর্থক শর্ত বলে। বলছে যে সমস্ত শর্ত উপস্থিত থাকলে একটা ঘটনা ঘটে বা কাজ হয় তাকে বলা হয় তোমার সদর্থক শর্ত। আর নয়ার্থক শর্ত কাকে বলে? বলছে যেসব শর্ত অনুপস্থিত থাকলে কার্যটা সংগঠিত হয়। এইটাও কাজ হয়, সংগঠিত হয় মানে কাজ হয়, বাট এই শর্তগুলিতে কি থাকে, তোমার অনুপস্থিত থাকে, হ্যাঁ, অ্যাবসেন্ট থাকে। যে সমস্ত শর্তের অনুপস্থিতিতে একটা কার্য সংগঠিত হয় তাকে বলা হয় তোমার নিরর্থক বা নয়ার্থক বা নাবোধক শর্ত। তাহলে শর্ত আমাদের এখানে কয় রকমের? দুই রকমের, সদর্থক এবং নিরর্থক, হ্যাঁ, হাবোধক এবং নাবোধক। আচ্ছা, এখানে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, তাহলে যদি বলি যে কি একটা শিশু তোমার সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মারা গেল। সাঁতার কাটতে না, একটা শিশু জলে ডুবে মারা গেল। হ্যাঁ, ধরো সে নৌকায় করে কোথাও যাচ্ছিল, নৌকা ডুবে শিশুটি মারা গেল। তখন সেই শিশুটি মারা যাওয়ার সদর্থক শর্ত কোনগুলি এবং নিরর্থক শর্ত কোনগুলি, হাবোধক এবং নাবোধক শর্ত কোনগুলি? বলছে যে এই যে শিশুটা কি করলো, তোমার নৌকাডুবিতে, একটা শিশু নৌকাডুবিতে মারা গেল, তার সদর্থক শর্তগুলি হচ্ছে তোমার ঝড়ো হাওয়া বা ঝড়ো বাতাস, তীব্র জলস্রোত, হ্যাঁ, জলের মধ্যে অনেক স্রোত ছিল, এবং পানির ঘূর্ণিপাক খাচ্ছিল স্রোতের ফলে, এবং
অত্যাধিক বোঝাই, এবং তোমার নৌকাটা কি ছিল, বোঝাই ছিল। হ্যাঁ, সদর্থক শর্ত অর্থাৎ শিশুটা ডুবে যাওয়া। সদর্থক শর্তগুলি হচ্ছে অনেক বাতাস ছিল, জলস্রোতের মধ্যে তীব্রতা ছিল, পানির ঘূর্ণিপাক ছিল এবং অত্যাধিক বোঝাই ছিল নৌকাটি। এগুলির উপস্থিতিতে কি হয়েছে, তোমার নৌকাটা ডুবে গেছে। ঠিক আছে। আর তোমার নিরর্থক বা নাবোধক শর্তগুলি হলো মাঝির পারদর্শিতা, শিশুর সাঁতার জ্ঞান, উদ্ধারকারী কোনো নৌকা প্রভৃতি। এগুলি আছে, কিন্তু এগুলি কি ছিল, অনুপস্থিত ছিল। এগুলি যদি কি হতো, কার্যকর থাকতো, তাহলে সেই শিশুটা কি করতো না, পানিতে ডুবে মারা যেত না বা পানিতে ডুবতো না। তাহলে এইখানে সদর্থক শর্তগুলি হচ্ছে তোমার ঝড়ো হওয়া, জলস্রোতের তীব্রতা বা স্রোত, পানির ঘূর্ণিপাক এবং অত্যাধিক বোঝাই নৌকা। এগুলির পজিটিভ কারণে কি হয়েছে, শিশুটি তোমার নৌকা ডুবে মারা গেছে বা নৌকা ডুবে পানিতে ডুবে গেছে, ইত্যাদি ইত্যাদি। আর এই যে মাঝির পারদর্শিতা, হ্যাঁ, শিশুর সাঁতার জ্ঞান, এগুলি ছিল। মাঝির পারদর্শিতা ছিল, সে নৌকা বাইতে পারে ভালো, শিশুর সাঁতারও জানে, তার জ্ঞান আছে, এবং উদ্ধারকারী নৌকাও সেখানে হয়তো ছিল বা লোকও ছিল, কিন্তু এগুলি অনুপস্থিত ছিল। এই তিনটা জিনিস থাকলে সেখানে কি হতো না, শিশুটি জলে ডুবে মারা যেত না। আচ্ছা, তো এখানে তোমার খুব ভালো মতো আমাদের জানতে হবে কারণ এবং শর্ত কী। হ্যাঁ, এবং সদর্থক শর্ত কী, নয়ার্থক শর্ত কী, একটা যে কোনো একটা এক্সাম্পল তোমাকে দিয়ে দিল। আমি শিশুর পানিতে ডুবে মারা যাওয়ারটা বললাম, তোমার আরও আছে। হ্যাঁ, যেমন পরীক্ষায় অকৃতজ্ঞ কার্য হওয়া, তারপরে বইয়ে আরও দুই একটা উদাহরণ আছে, সেগুলি দিয়েও তোমাকে দিতে পারে। ঠিক আছে। এরপরে হলো যে তোমার কারণ ও শর্তের সম্পর্ক। কারণ ও শর্তের সম্পর্ক মানে আমরা কারণ কাকে বলে, শর্ত কাকে বলে সেটা পেলাম। কারণ আর শর্তের মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে। তোমাদের এখানে একটু খেয়াল করবা 306 পেজে। হ্যাঁ, যে এখানে বলছে যে একটি ছেলে পরীক্ষায় ফেল করলে হয়তো বলি পরীক্ষার আগের দিন জ্বর হয় ছেলেটি ফেল করার কারণ। হ্যাঁ, একটা উদাহরণ। তারপরে আরও আছে যে একটি লোক হাটে ভিড়ে মারা গেল। হ্যাঁ, তার সদর্থক নয়ার্থক শর্তগুলি কি। তো আমরা খুব ভালো মতো 336 পেজে কারণ ও শর্তটা আরও ভালো করে করবো। যে কোনো একটা এক্সাম্পল তোমাকে দিতে পারে, আমি একটা দিয়ে বুঝালাম। এরপরে আসতে পারে তোমার কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক কী বা পার্থক্যটা কী। হ্যাঁ, সম্পর্ক বলতে তোমার মেনলি পার্থক্যই বোঝায়। আচ্ছা, এখানে তোমার 337 পেজে এখানে বলছে যে কারণ হলো কার্য সংগঠনের সাথে সংশ্লিষ্ট ঘটনাবলীর সমষ্টি। একটু আগেও আমরা পেয়েছি যে কারণটা হচ্ছে একটা কাজ ঘটনার জন্য কতগুলি সমষ্টি, আর শর্ত হলো কার্য সংগঠনের সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনা, যে কোনো ঘটনা হতে পারে। একটি কাজের একটি কারণ থাকে, অন্যদিকে শর্ত অনেক থাকতে পারে। বলছে যে একটি কাজের অনেক সময় একটা কারণই থাকে, কিন্তু শর্ত অনেকগুলি থাকে সবসময়। সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি হলো কারণ। কারণ হচ্ছে সদর্থক নয়ার্থক শর্তের সমষ্টি, অন্যদিকে শর্ত হলো কখনো সদর্থক কখনো নয়ার্থক। কারণ একই সঙ্গে সদর্থক নয়ার্থক হতে পারে, কিন্তু শর্ত কখনো সদর্থক হয় কখনো নয়ার্থক হয়, একই সঙ্গে সদর্থক নয়ার্থক হয় না। কারণকে গুণগত পরিমাণগত দিক থেকে বিচার করা যায়, কিন্তু শর্তকে গুণগত পরিমাণগত দিক থেকে বিচার করা যায় না। কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, যেটা আমরা সংজ্ঞায় পেয়েছি, আর শর্ত হলো তোমার দূরবর্তী ঘটনা। বলছে কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা, আর হচ্ছে শর্ত হচ্ছে তোমার দূরবর্তী ঘটনা। পরিমাণগত দিক থেকে কারণ কার্যের সমান। বলছে পরিমাণগত দিক থেকে কারণ কি, কার্যের সমান, কিন্তু শর্ত কার্যের সমান নয়। কারণ কার্যের নিকটবর্তী পূর্ববর্তী ঘটনা, কিন্তু শর্ত দূরবর্তী ঘটনা। যে কোনো কারণকে শর্ত হিসেবে বিবেচনা করা যায়, কিন্তু যে কোনো শর্তকে সমগ্র কারণ হিসেবে বিবেচনা করা যায় না। কারণ নির্ণয়ের জন্য শর্ত অপরিহার্য। বলছে কারণকে বিশ্লেষণ করতে গেলে, যাচাই বাছাই করতে গেলে শর্তের দরকার, কিন্তু শর্ত নির্ণয়ের জন্য কারণ দরকার না। কারণকে লৌকিক ও বৈজ্ঞানিক দিক থেকে বিচার করা যায়, কিন্তু শর্তকে কেবল বস্তুর অবিনশ্বরতার দিক থেকে বিচার করা যায়। বলছে কারণকে লৌকিক বৈজ্ঞানিক প্রভৃতির দিক থেকে বিচার করা যায়, কিন্তু শর্তকে শুধু বস্তুর অবিনশ্বরতার দিক থেকে বিচার করা যায়। অবিনশ্বর কথাটার অর্থ হচ্ছে ধ্বংস।
হ্যাঁ। আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা দেখলাম এতক্ষণের আলোচনা সেটা হচ্ছে যে তোমার আরোহের কোটাভ্যাস কাকে বলে, কার্যকরী নীতি কাকে বলে, কারণ ও শর্ত কাকে বলে, হ্যাঁ। তারপরে শর্ত কয় রকমের, শর্ত দুই রকমের, সদর্থক ও নয়ার্থক বা নিয়ার্থক। আর তোমার তারপরে হচ্ছে যে একটা উদাহরণের সাহায্যে দেখালাম যে একটা শিশু নৌকাডুবির ফলে মারা গেল, তার সদর্থক শর্ত কোনগুলি এবং নয়ার্থক শর্ত কোনগুলি। অর্থাৎ এখানে সদর্থক শর্ত উপস্থিত থাকলেই ঘটনাটা ঘটে এবং নয়ার্থক শর্তগুলি অনুপস্থিত থাকলে ঘটনাটা ঘটে। অর্থাৎ নয়ার্থক শর্তগুলি যদি পালন করা হতো তাহলে সেই ঘটনাটা ঘটতো না। ঠিক আছে, এরপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে কারণ ও শর্তের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কারণ ও শর্তের মধ্যে কি তফাৎ আছে। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আমরা সপ্তম অধ্যায়ে আগেই বলেছি যে তোমার সেকেন্ড পার্টের কিছু দিয়ে দিছে। এরপরে আমরা কারণের বৈশিষ্ট্য দেখব। আচ্ছা, এখানে আমরা যেটা পাই আরেকটু আলোচনা করি সেটা হচ্ছে যে কারণের বৈশিষ্ট্য হচ্ছে দুই রকমের, গুণগত বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্য। ঠিক আছে, কারণের বৈশিষ্ট্য কয় রকমের, দুই রকমের, এমসিকিউতে থাকবে পরিমাণগত এবং গুণগত বৈশিষ্ট্য। আচ্ছা, এই চ্যাপ্টারে তোমার আরেকটু আছে। আচ্ছা, তো সেটা আমরা গুণগত পরিমাণগত বৈশিষ্ট্যটা আমরা আরেকদিন ক্লাসে আলোচনা করবো। তো এখানে আরেকটু রিপিট করি, সেটা হচ্ছে আরোহের কোটাভ্যাস কাকে বলে। বলছে যে আরোহের কোটাভ্যাস বলতে কি বোঝায়, আপাত অসঙ্গত মতবাদ। আপাত অসঙ্গত মানে এটা ঠিক না, সেটা বলছে সঙ্গত না। হ্যাঁ, তো এই আরোহের কোটাভ্যাস কাকে বলে, বলছে যে যুক্তিবিদ মিল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে একদিকে আরোহের ভিত্তি এবং অন্যদিকে আরোহের ফল বলেছেন। এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এটা থেকেই তোমার কি হয়েছে, আরোহের আপাত অসঙ্গত বা কোটাভ্যাসের সৃষ্টি হয়েছে। আর কোটাভ্যাস শব্দটার অর্থ হচ্ছে আপাত অসঙ্গত মতবাদ আরেকটা। তো এতক্ষণের আলোচনায় আমরা দেখলাম যে আরোহের কোটাভ্যাস কাকে বলে, কার্যকরী নীতি কি, কারণ ও শর্ত কাকে বলে, শর্ত কয় রকমের, এবং একটা ঘটনা ঘটার পজিটিভ ও নেগেটিভ শর্ত কোনগুলি, এবং কারণ ও শর্তের মধ্যে সম্পর্কটা কি। সবার কাছে পরিষ্কার? তোমরা কি পড়তেছ? তোমাদের তো দেখি না, মানে বেশি ভিউ আসে না, 10 জন 15 জন এরকম। আশা করি সবাই লেকচারটা দেখবে এবং যেখানে বোঝে না সেখানে জিজ্ঞেস করবে। কেউই কখনো ফোন করো না। জানি না তোমরা কি করছো, কিন্তু তোমরা প্রথম বর্ষ, তোমাদের কিন্তু আর করোনার কোনো অজুহাত চলবে না। হ্যাঁ, তোমাদের পরীক্ষা ঠিক সময় হবে। জুলাই থেকে যদি ধরি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে মেতে পা দিয়েছি আমরা, অর্থাৎ 11 মাসে পা দিয়েছি। তোমাদের কিন্তু জুলাই থেকে সেশন, সুতরাং তোমাদের ফার্স্ট ইয়ার বই এতদিন শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তোমাদের ফাইনাল হওয়ার কথা সামনে না, হ্যাঁ, এপ্রিল মেতে তোমাদের ফাইনাল হওয়ার কথা ছিল, যদি ঠিক মতো মানে হতো, ক্লাস চলতো রুটিন অনুযায়ী। তো আমাদের আর একটা চ্যাপ্টার আছে, আমি সপ্তম অধ্যায় আলোচনা করছি, অষ্টম অধ্যায় আলোচনা করতে আমাদের আর একটা মাস লাগবে। তো আশা করি যে কোনো সময় প্রতিষ্ঠান খুলে গেলে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সবাই সুস্থতা কামনা করি। ধন্যবাদ।